This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH বিগ বলে দেখে নিন আজকে টপ 10 ব্রেকিং। 1 নম্বর, অপারেশন সিঁদুরের পর কাল প্রথমবার বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 নম্বর ব্রেকিং, আলিপুরদুয়ারে কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। 3 নম্বর ব্রেকিং, তৃণমূলের দুর্নীতিতে এবং প্রশাসনিক কাজে প্রশাসনিক অক্ষমতায় মানুষ ক্লান্ত বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কাল মোদির দ্বারস্থ হতে চান চাকরিহারারা। চাকরিহারাদের একাংশ তারা সেখানে পৌঁছে গিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী। 5 নম্বর ব্রেকিং, বাংলাদেশে মতুয়াদের ওপর অত্যাচার বন্ধ হোক, অর্থাৎ বাংলাদেশে মতুয়াদের ওপর অত্যাচার চলছে এই দাবিতে। 6 নম্বর ব্রেকিং, এই দাবিতে বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে সারা ভারত মতুয়া মহাসংঘ। 7 নম্বর ব্রেকিং কি আছে, ঢাকার সমাবেশ থেকে মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি বিএনপির, তাড়াতাড়ি ভোট করাতে হবে এই দাবিতে। 8 নম্বর ব্রেকিং, কাল 4 রাজ্যের ভারত পাক সীমান্তে সেনার মহড়া। কোথায় কোথায়? পাঞ্জাব, জম্মু কাশ্মীর, গুজরাট এবং আরও একটি রাজ্য, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, গুজরাট, রাজস্থান, এই 4 রাজ্যের যে ভারত পাক সীমান্ত সেখানে সেনার মহড়া। নতুন করে আগ্রহ কৌতূহল তৈরি হচ্ছে, সেনা তৈরি থাকছে। 9 নম্বর, নিম্নচাপের জের বাংলায় দুর্যোগের আশঙ্কা। নিম্নচাপের জের বাংলায় দুর্যোগের আশঙ্কা। 10 নম্বর ব্রেকিং দেখাবো আপনাদের, আগামীকাল রাজ্যের 12 জেলায় অতি ভারী বৃষ্টি। আজ ঠোঁটকাটা শুরুতেই আপনাদের ডিটেলে জানিয়েছিলাম কোন জেলায় কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হবে। কেন আবার যোগ্যতার পরীক্ষা দেব, যেখানে এত বছর চাকরি করে এলাম? পরীক্ষা তো দিয়েছিলাম 10 বছর আগে। এখনই এ কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তার তো চাকরিটাই থাকবে না। তাহলে পরীক্ষায় বসতেই হচ্ছে। 2016 সালে শেষবার হয়েছিল এ রাজ্যে এসএসসি পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। 9 বছর পর আবার 2025-এ হতে চলেছে হাই স্কুলে চাকরির পরীক্ষা, শিক্ষক এবং নন টিচিং স্টাফ দুয়েরই। 16 সালের পরীক্ষায় পাশ করে যারা শিক্ষক হয়েছিলেন এতদিন 7টা বছর তারা মাথা উঁচু করে, তার কারণ 2 বছর পর থেকে তাদের নিয়োগ হয়েছিল, মাথা উঁচু করে তারা স্কুলে যেতেন, চক ডাস্টার হাতে নিয়ে তারা ক্লাস করাতেন, এলাকায় সবাই মাস্টার মশাই বলে, দিদিমণি বলে সম্মান করত। তাদেরও পরীক্ষায় বসতে হচ্ছে আবার। দেখুন, মোদ্দা কথাটা হলো পুরনো চাকরি বাঁচাতে আবার পরীক্ষা, ডবল ডবল পরীক্ষা। এই সরকারের লালবাতি জ্বলে গেছে। আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। তাহলে পরীক্ষা আবারও 9 বছর পর আবারও এসএসসি, হাই স্কুলে মাস্টার হওয়ার পরীক্ষা, নন টিচিং স্টাফ হওয়ারও পরীক্ষা, লাখো লাখো পরীক্ষার্থীর স্বপ্ন পূরণের পরীক্ষা। 2016 পরীক্ষায় সফল হয়ে 7 বছর মাস্টারি করে ফের পরীক্ষায় বসে যোগ্যতা প্রমাণের পরীক্ষা। তাহলে ডবল ডবল পরীক্ষা এই চাকরির ওই একটা চাকরি বাঁচাতে। আরো কাজ করে দেব, আরো উন্নয়ন করে দেব, আরো কর্মতীর্থ করে দেব, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। বলেছিল ডবল ডবল চাকরি হবে,
এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। ডবল ডবল পরীক্ষা, টেনশনও তো ডবল। ছেলে মেয়ের স্কুলের পরীক্ষার চাপ সামলে আবারও বাবা মায়ের পরীক্ষা। পরীক্ষা দিতে বললেও পারবো না, কারণ আজ থেকে 10 বছরের আগের যে প্রিপারেশন সেটা এখন আমাদের নেই। আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বো না, আমরা আমাদের ক্যারিয়ার নিয়েই পড়ে থাকবো। এই 7টা বছর পর আবার আমাদের ক্যারিয়ারের প্রশ্ন তুলতে হচ্ছে। ডবল ডবল পরীক্ষা, সেখানে যোগ্যদের পাশে বসেই কি পরীক্ষা অযোগ্যদেরও? যোগ্য অযোগ্য বাছাই হলো কই? পরীক্ষার মতো প্রশ্নও তো ডবল ডবল। যদি হাইকোর্টেই যোগ্যদের অযোগ্যদের আলাদা আলাদা লিস্ট দিয়ে দিত, যেটা বারবার চেয়েছিল, তাহলে কিন্তু আজকে আমাদের এই সম্মুখীন হতো না। এই সুপ্রিম কোর্টের জাজমেন্টে এটাও লেখা আছে যে তাদের মাস্ট বি টার্মিনেটেড, আর তাদের সুদ সমেত টাকা ফেরতের কথা। সেক্ষেত্রে কিন্তু তিনি সেটাকে অ্যাপ্লাই করতে চাইছেন না। অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, ভূগোলে বিদ্যে বোঝাই হয়ে ফ্যা করে বাংলায় ঘুরে বেড়াচ্ছেন কত তরুণ তরুণী। একবার সুযোগ পেলে তাদের অনেকেই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেই সুযোগ আবারও আসছে। 2016 সালের প্যানেলে 24,203টি শূন্য পদ। এর বাইরে অতিরিক্ত শূন্য পদ তৈরি সরকারের। অতিরিক্ত মোট 44,203 শূন্য পদ। মানে নতুন চাকরি প্রার্থীরাও বসবেন পরীক্ষায়। আবারও একই সঙ্গে বসতে হবে চাকরিহারা যোগ্য শিক্ষকদেরও। ডবল ডবল সুযোগ। তাহলে পরীক্ষার পথেই রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রিভিউয়ের পথ খোলা থাকছে, কিন্তু সেটা তো নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। সেখানে তো কারো হাত থাকতে পারে না। কিন্তু চাকরি নিশ্চিত করতে প্রথম পথ অবশ্যই পরীক্ষা। আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রথম উপায় হলো পরীক্ষা এবং দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন দ্রুততার সহিত পরীক্ষা নেবে, যেখানে নতুন যারা চাকরি প্রার্থী তারাও বসবেন, সঙ্গে বসবেন আমার পেছনে বসে থাকা এই শিক্ষকরা। দেখুন, প্রথম রাস্তা পরীক্ষা, এই কথাটারই তো আমাদের বিরোধী আছে। প্রথম রাস্তা আইনি লড়াই হওয়া উচিত, কারণ এই পরীক্ষা আমরা দিয়ে এসেছি। এই প্রথম রাস্তাটা 10 বছর আগের ছিল। সেই 10 বছর আগের প্রথম রাস্তা 10 বছর পরেও প্রথম রাস্তা কি করে হয়, এরই আমরা বিরোধ করছি। আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। প্রথমে পরীক্ষা, দ্বিতীয়ত রিভিউ। এটা উল্টো হওয়া উচিত। প্রথমত রিভিউ, দ্বিতীয়ত পরীক্ষা। কারণ আগে রিভিউয়ের লড়াইটাকে পাখির চোখ করা দরকার। যারা কাজ করছেন তারা কাজ করে যান। তারা ডিসেম্বর পর্যন্ত মাইনেতে কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট, আমরা তো অ্যাপিল করেছিলাম। এবং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান, আর আমাদের কাজও আমরা করে যাব। আমরা পরীক্ষায় বসতে চাইছি না বা বসবো না, তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা এই চাকরিটার জন্যই আমরা পরীক্ষা দিয়েছি, যোগ্যতা প্রমাণ করেছি এবং সেই যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরিটা করছি। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়। দুয়ারে দাঁড়িয়ে আছে অজস্র এতদিন চাকরি না পাওয়া, পরীক্ষা না হওয়া, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমাদেরকে, যারা এখনো পর্যন্ত মানসিকভাবে প্রস্তুতি নয় পরীক্ষা দেওয়ার জন্য। এখন মনে করুন জোর জুবুস্তে আমাদের উপর পরীক্ষা চাপানো হলো, তাতে 2000 ছেলে চাকরি পেলো, বাকিরা পেলো না। তাদের দায় কে নেবে? যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। তারা সেই জায়গাতেই ছিল, তারা পরীক্ষা দেবে না, কারণ তাদের অপরাধের জন্য তাদের চাকরি যায়নি। আপনাকে ঠিক করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, আপনার দলীয় দুর্নীতির জন্য এটা ঘটেছে। আপনি কিভাবে আমাদেরকে ন্যায় পাওয়াবেন, এই দায়িত্বটা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন না। দেখুন, এসএসসি পরীক্ষা নেবে, কিন্তু প্রত্যাশা বলুন, হতাশা বলুন, সংশয় বলুন, প্রশ্ন বলুন, কোনোটাই এসএসসি নামক স্বশাসিত এই সংস্থাকে ঘিরে নয়। কেন বলুন তো? তার কারণ সরকার যেমন হয় সেই সরকারের নেতৃত্বাধীন, আবার বলছি স্বশাসিত সংস্থা এসএসসি, এ কথা মাথায় রেখেও বলছি, সরকার যেমন হবে, তার পলিসি যেমন হবে, প্রতিষ্ঠানগুলোও ঠিক সেভাবেই চলবে। যে সরকারের জমানায় বাংলায় স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা
এক প্রকার বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে, সেই সরকারের সামনেই কিছু প্রশ্ন সেট করে দিচ্ছেন বাংলার অগণিত জনতা। বিগ বলে দেখাবো আপনাদের কি কি প্রশ্ন। দেখে নিন প্রশ্নগুলো। 44,000 শূন্য পদ পূরণের একমাত্র মাপকাঠি মেধাই হবে তো? খুব ভাইটাল প্রশ্ন। 44,000 শূন্য পদ পূরণের একমাত্র মাপকাঠি শুধু মেধা বা মেরিট হবে তো? পিসিআরকে বলবো 2 নম্বর গ্রাফিক্স চালাতে। মেধা তালিকায় রহস্যময় হাই জাম্প, আমরা বলছি রহস্যময় হাই জাম্প, এ রহস্যের উন্মোচন হয়নি, আসলে এটা র্যাঙ্ক জাম্পিং। আর দেখতে হবে না তো বাংলার মানুষকে? আরও একবার বলি, মেধা তালিকায় রহস্যময় হাই জাম্প, আর দেখতে হবে না তো বাংলার মানুষকে? প্রশ্নগুলো জনতা পাঠিয়েছে, আমরা দেখাচ্ছি শুধু। 3 নম্বর গ্রাফিক্স পয়েন্ট, পাস না করেও পাস করে যাওয়ার ম্যাজিক, আর দেখতে হবে না তো? এমন বহু হয়েছে, পাস করেনি তবু পাস করে গেছে। 4 নম্বর, নিয়োগ প্রশাসনের ঘুঘুর বাসা ভেঙেছে কি? নিয়োগ প্রশাসন, আরো ব্যাখ্যা করে দিই, যে প্রশাসন নিয়োগ দিয়েছে সেখানে সরকারি অফিসার আছেন। হ্যাঁ, আমরা অনেক সরকারি অফিসারকে এখন মানে আধিকারিককে যারা শিক্ষার শীর্ষ পদে ছিলেন এখন জেল খাটতে দেখছি। ঘুঘুর বাসাটা পুরো ভেঙেছে তো? দেখুন, 2016 সালে শূন্য পদ ছিল 24,640, সেবার পরীক্ষার্থী ছিলেন 23 লক্ষ, আর এবার 44,000 শূন্য পদে নিয়োগের পরীক্ষার্থী কত হবে বুঝতেই পারছেন। মাঝখানে 9টা বছর কোনো পরীক্ষা হয়নি, বহু প্রত্যাশা। এর মধ্যে কত লক্ষ ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে, কত লক্ষ মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এর মধ্যে কত গ্র্যাজুয়েট হয়েছেন, এর মধ্যে কত MA বিএড হয়েছেন, আর এই তো ব্যাঙের ছাতার মতো বিএড কলেজ চারিদিকে। ফলে এত মানুষ ডিগ্রি নিয়ে বেরিয়েছেন, তারা যাবেন কোথায়? দেখুন, চাকরির পরীক্ষা মানে পাস ফেল থাকবেই, কিন্তু ফেল করে পাস আর পাস করে ফেল করার পরীক্ষা কেউ আর দিতে চায় না। চাই স্বচ্ছ পরীক্ষা, একটা স্বচ্ছ মূল্যায়ন ব্যবস্থা। ঠিক এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চ্যালেঞ্জ 2026-এর নির্বাচনের আগে আরও স্পষ্ট করে বললে, একটা দাগি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছ হয়ে ওঠার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তার সরকার এবং SSCর মতো সংস্থাগুলো উতরতে পারবে? ঠিক সেই প্রশ্নটাই আন্দোলনকারী শিক্ষকদেরও। সব খুইয়ে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসেছেন, এবার আবারও পরীক্ষা, কিন্তু প্রশ্ন তো সেখানেও। যারা এত বছর ধরে চাকরি করে যোগ্য, দোষ তো তাদের নয়, দোষটা তো প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে আমাদের চাকরি চলে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমি সেম স্কেলে আবার পরীক্ষা দিয়ে একই চাকরিতে ফিরে যাব, এটা কি করে সম্ভব হয়? আন্দোলনকারীদের মুখে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। SSC প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যই জেলে, তালিকায় আরো অনেকে। জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রীও। এই তো সেদিন নাম না করেই তাকেই তো ইঙ্গিত করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে চাকরি প্রার্থীদের আন্দোলনে বসতে হলো, তাহলে কি কারো দোষ ছিল? ছিল তো বটেই, নিশ্চয়ই ছিল একজনের। সে কি শাস্তি পাচ্ছে? সে পাচ্ছে কি পাচ্ছে না তোমরা বোঝো, একজন তো জেল খাটছে। মানে সেই সেই টাকার পাহাড়। আমি নির্দোষ, আমি নিয়োগকর্তা নই, আমি সুপারিশকর্তা নই, আমি কোনো ব্যাপারের সঙ্গে ছিলাম না। একটা ব্লেটেড ওপেন ডিসপ্লে ছিল স্তূপীকৃত কারেন্সি টাকার। মানিক ভট্টাচার্যের তো অনেক তদন্ত করেও পুলিশ কিছু স্তূপীকৃত টাকা পায়নি। পার্থ চট্টোপাধ্যায়কে আগেই ঝেড়ে ফেলেছে দল, আর যোগ্য শিক্ষকদের চাকরি বাতিলের জন্য আজও নিশানায় সেই পার্থই। কারুর অন্যায়ের জন্য কাউকে তো হ্যাম্পার হতে হয়। এই ছেলেগুলো যে চাকরি গেছে, কারুর তো অন্যায়ের জন্য হয়েছে, সে জেলে থাকলো। তাহলে যত দোষ তৎকালীন শিক্ষামন্ত্রীর, আর তার দোষেই ভুগতে হবে যোগ্য শিক্ষকদের। বারবারই একটা কথা বলছি, পরীক্ষাটা আমাদের কোনো সলিউশন নয়, কারণ এই পরীক্ষা হলে সেই একই প্রতিষ্ঠান আবার পরীক্ষা নেবে, সেই প্রতিষ্ঠান যে আবার দুর্নীতি করবে না, 5 বছর পর যে সেই দুর্নীতির প্রশ্ন তুলে আবার বিরোধী পক্ষের উকিল গিয়ে বলবে না যে এদের চাকরি বাতিল করো, আবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অর্ডার দেবে না যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যোগ্যদেরও চাকরি বাতিল হবে, তাদের আবার পরীক্ষায় বসতে হবে, এই গ্যারেন্টি আমরা কেউ দিতে পারি না। প্রশ্নটা সেখানেই, নিয়োগ প্রশাসনের ঘুঘুর বাসা ভেঙেছে কি? যারা যোগ্য ছিলেন
নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তারা আবার কেন পরীক্ষা দেবেন? তারা আবার কেন হয়রানির সম্মুখীন হতে হবে তাদেরকে? সরকারের উচিত ছিল এই কথাটা বলা যে অপরাধ আমার, আমি অপরাধ স্বীকার করছি, আমার অপরাধের দায়ে স্বচ্ছ এবং যোগ্য যারা তাদের চাকরি নিয়ে এদিক ওদিক করা যাবে না। 15 বছর আগে আপনাদের নারকেল গাছে তত্ত্ব করে উঠে যেতে পারতেন, নারকেল পারতে, এখন কি পারবেন? এখন অভ্যাস পাল্টে গেছে। তো সেই রকম সবকিছুরই একটা সময় আছে। পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে যারা পরীক্ষা দিয়ে পাশ করলো তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলছেন। খবর এসছে কে শিক্ষক যারা হবেন 7 লাখ, 7.5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত, গ্রুপ সি 6 লক্ষ, গ্রুপ ডি 4 লক্ষ। এই রেড কার্ড বানিয়ে আর তৃণমূল কংগ্রেসের ফঁড়ে দালালারা আবার মাঠে নেমে গেছে। শুনলেন, বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দেখুন, গত বছর ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রীর মুখেও ছিল 26,000 চাকরি বাতিলের কথা। তিনি বলেছিলেন রেট চার্টের কথা, যে বাংলায় রেট দিয়ে চাকরি কিনতে হয়, শিক্ষকতার চাকরি। তখন রায় শুনিয়েছিল হাইকোর্ট, এবার রায় দিয়েছে শীর্ষ আদালত। কাল আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী। এই আবহে নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে চান আন্দোলনকারীদের একাংশ। ইতিমধ্যেই সেখানকার সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে দেখা করেছেন চাকরিহারাদের একাংশ। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিছু যোগ্য মানুষ তাদেরও চাকরি চলে গেল। তো আমরা একজন দেশের প্রধান হিসেবে তার কাছে অনুরোধ জানাচ্ছি যে এই সৎ, এই যোগ্য মানুষগুলো তারই তো দেশের মানুষ। তো তিনি এই ব্যাপারে কিছুটা মানে তার যতখানি সম্ভব তিনি হস্তক্ষেপ করুন। 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई और कर्ज लेकर के पैसे ला करके जो टीएमसी वालों को दिए थे वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया। একটু চিন্তা ভাবনা করুন যে যাতে এই যোগ্য মানুষগুলোকে বাঁচানো যায়। আসলে আমরা এই আমাদের অনুরোধ বলুন, দাবি বলুন, আমরা তো প্রত্যেকের কাছেই রাখছি, যিনি প্রত্যেকেই আশা করি সৎ মানুষের সঙ্গেই থাকতে চান। তো যার যেভাবে সম্ভব তাকে সেভাবেই আমাদের পাশে এসে দাঁড়াতে বলছি। আমরা আমাদের জেলা সভাপতি রিপু দাস এবং আমার সাথে যোগাযোগ করেছেন, তারা লিখিতভাবে জানিয়েছেন যে যদি আমরা একটু দেখা করতে পারি প্রধানমন্ত্রীর সাথে। আমরা বলি আমরা চেষ্টা করতে পারি, যেহেতু আফটার অল এটা পিএমওর ব্যাপার আছে, আমরা চেষ্টা করতে পারি। যদি চাকরিহারারা প্রধানমন্ত্রীর কাছে যান তাহলে বলুন যে বিজেপি লয়াররা লাফিয়েছে, প্যানেল বাতিল করব, সকলের চাকরি খাবো। প্রাক্তন বিচারপতি বিজেপির সাংসদ বলছেন সবার যাবে চাকরি। রিভিউয়ের ওপরে সব কিছু, সরকারের কোনো রিভিউ না। আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে, এনারাও সেই রকমই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু রিভিউ ছাড়া কোনো উপায়ও নেই। যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের নেতার কাছে গিয়ে আপনারা কোন সুরাহা চাইবেন? সুরাহার চেষ্টা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এ রাজ্যে আসলে ঘটনার ঘনঘটায় কখনো ফুল স্টপ পড়ে না, ইস্যুর কোনো অভাব নেই, বিতর্ক আঠার মতো সেটে থাকে সব সময়। এই যেমন ধরুন জনমত সমীক্ষা, সেটা এখন আতশ কাচের তলায়। তৃণমূলের পক্ষ থেকে যেই না সার্কুলার জারি হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালার্ট করেছিলেন, অমনি সবাই খোঁজ 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 বলে পথে নেমে গেছে। কারা মশলাপাতি বা অন্যান্য জিনিস বিক্রির নাম করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য জোগাড় করতে ব্যস্ত, এটা এখন বড় প্রশ্ন। এর পিছনের চক্রান্ত ও ষড়যন্ত্র ধরতে ঘাম ঝরাচ্ছে পুলিশ, ধরপাকড় চলছে ব্যাপকভাবে। বাঁকুড়ায় আগেই শুরু হয়েছিল, এবার অন্যান্য জেলাতেও আফটার ফেক দেখা যাচ্ছে। এদিন যেমন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তেমনই একটা ঘটনা সামনে আসছে। অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সমীক্ষা করা হচ্ছিল। পুলিশের জালে ধরা পড়ে যান 2 মহিলা সহ মোট 9 জন। কি উদ্দেশ্য? উত্তরেও ছড়িয়েছে বিতর্কের আগুন। জলপাইগুড়িতেও এদিন পুলিশ ধরেছে 8 সন্দেহভাজনকে। অভিযোগ, তারা বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল। প্রশাসনকে কিছু জানানোই হয়নি, সবাইকে অন্ধকারে রেখে এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ। বুঝতেই পারছেন, বিতর্কের বৃত্ত ক্রমেই আকারে আরো বড় হচ্ছে। সার্কুলার জারি করে সতর্ক করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। দেখা যাচ্ছে প্রশাসন, পুলিশ সবাই সক্রিয় হয়ে পদক্ষেপ করতে ব্যস্ত। বাঁকুড়ার কথায় আসি আরও একবার। সেখানে
দুদিন আগেই শহরের 15 নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় 2 মহিলা সহ 5 জনকে। ধৃতেরা কিন্তু বলছেন পুলিশ যে অভিযোগ এনেছে সেটা সর্বৈব মিথ্যে, সব ভুল। আপনারা কি কাজে গেছিলেন? বলছি কিসের সার্ভেতে গেছিলেন আপনারা দিদি? বিনা দোষে বলছেন কেন? আধার কার্ড ভোটার কার্ড নিচ্ছিলেন কেন? মিথ্যা কথা বলা যায়, আধার কার্ড ভোটার কার্ড কাউকে সুবিধা হয় না, আমাদের মুরগি পালন হয়েছে না, কার সুবিধা হয় না। ওপিনিয়ন পোল জনমত সমীক্ষা যে সার্ভেটা হয় সেটা করার জন্য এখানে এসেছিল। হ্যাঁ, অন্য কিছু না, ওদের কাছে সব আছে, ভোটার কার্ড, আইডি কার্ড সব আছে। তো স্থানীয় লোক 2 জন যে মহিলা ছিল প্রপার বাঁকুড়ায়, তারা কি করে জালিয়াতি হতে পারে আপনারা বলুন? তারা কি করে জালিয়াতি পারে? বড় বড় যেগুলো খুন, তারা কিছু না, আর সাধারণ মানুষ খেটেই খায়, তাদেরকে এরকম করে ধরে রেখেছে। কোনো পলিটিক্যাল দলের হয়ে কি এই? না না না, কোনো পলিটিক্যাল দলের নয়। অভিযুক্ত থেকে তাদের বাড়ির লোক এক কথা সবার গলায় শোনালাম আপনাদের। অন্যদিকে বিতর্কের আঁচে পুড়ছে জেলার রাজনীতিও, সেখানেও তরজার আগুন জ্বলছে। মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছিলেন, আমরা সতর্ক আছি, যারা আমরা জনপ্রতিনিধি আছি, যারা বাড়িতে বাড়িতে সমীক্ষার কাজ করছে বিভিন্ন এজেন্সি, তারা তো লোকাল জনপ্রতিনিধিকে জানাবে যে আমরা এই এজেন্সির থেকে এসেছি, আমরা এই অমুক জায়গার থেকে এসেছি। তো তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পুলিশের তদন্ত চলছে, এবার পুলিশ তদন্ত করে দেখুক। মমতা ব্যানার্জির সরকার এবং তার মন্ত্রীরা তাদের দলদাস পুলিশ দিয়ে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে এরা যাতে কাজ করতে না পারে তার জন্য বিভিন্নভাবে এদেরকে হ্যারাস করা হচ্ছে। এত কাণ্ড, এত বিতর্ক, পুলিশও কিন্তু মুখ বুজে নেই। শুনুন। তারা ঠিক উত্তর দিচ্ছে না, পরপর তথ্যগুলো চেঞ্জ করছে, তাতে বোঝা যাচ্ছে কি ওরা কিছু লোকাচ্ছে। আমরা ওর মধ্যে ডিপে ঢুকছি, আমরা জেনে যাব। আর লোকের কাছ থেকে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো নেওয়া, তার ছবি নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস গুলো নেওয়া, এইসব নেওয়ার যে কোনো যুক্তি হতে পারে না। এইসব উইদাউট পারমিশন এরা করছে, সেটাই আমরা দেখছি, এই জন্যই আমরা এটা কেস করেছি। এসব দেখে শুনে একটা কথা কিন্তু একেবারে জলবত্তরলং স্পষ্ট হয়ে যাচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী তার দলকে এ নিয়ে সতর্ক করার পর বিষয়টি গোটা রাজ্য রাজনীতিতে এখন ঝড় তুলেছে। পশ্চিম মেদিনীপুরেও দেখা যাচ্ছে দুয়ারে বিপদ। চন্দ্রকোনা থানার পুলিশের কাছে খবর আসছিল গত 2 দিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে এলাকায় ঘুরছেন কয়েকজন। বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের থেকে বিভিন্ন নথি সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ। প্রথমে 3 জনকে পাকড়াও করেছিল পুলিশ, এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে আরও 6 জনকে ধরা হয়েছে, মানে পুলিশ ধরেছে। সবার মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর, এই টিম হরিয়ানার গুড়গাঁওয়ের একটি কোম্পানির হয়ে পথে নেমেছিল। কি করতে আসছিলে তোমরা? সার্ভে জমি। কিসের সার্ভে আসছিলে? কিসের সার্ভে করতে আসছিলে? কিসের সার্ভে করছিলে তোমরা? 9 জন এসেছিল তো আপনার হোটেলে, কি পরিচয়পত্র দেওয়া ছিল? ওরা পরিচয়পত্র দিয়েছিল এবং পিকেট টিম বলে আমার এখানে ছিল। মানে পিকেট টিম সার্ভে করতে আসছে এটি বলেছে। জেলাগুলোর অবস্থা তো দেখছেন কি হারে হইচই চলছে এই ব্যাপারটা নিয়ে, যেটা দেখাচ্ছিলাম। জলপাইগুড়িতেও এক অবস্থা। শুরুতেই বলছিলাম আপনাদের, উত্তরের আকাশেও বিপদের মেঘ ঘনিয়েছে। ইতিমধ্যে 8 সন্দেহভাজন যুবককে পাকড়াও করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। খড়িয়া পঞ্চায়েত এলাকার এই ঘটনায় গোটা জেলা এখন সরগরম। পুলিশ সূত্রে খবর, ভোট সংক্রান্ত সমীক্ষা চালাচ্ছিল এরা, কিন্তু কেন, কার হয়ে? প্রশ্ন তো সেটাই। অভিযুক্তদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশ আপাতত ছেড়ে দিলেও তারা কেউই যে সহজে রেহাই পাবে না এটা কিন্তু স্পষ্ট। এরা সব লোকাল, अन्य থানার লোক, लेकिन আমাদের জেলারই লোক। लेकिन ওরা যে কাজ করছিল ওই কোম্পানি এখানকার নেই, লোকাল বাইরের কোম্পানির সঙ্গে ওরা কাজ করে। স্যার, এরা কি এক্সিট পোল রিলেটেড কিছু কাজ করছে? সেটা দেখুন, পুরোটা পাওয়া যায়নি। আসল কথাটা হলো, বিতর্কের আগুন এক্ষেত্রে দাবানলের চেহারা নিতে শুরু করে দিয়েছে। আপনার বাড়িতে কেউ আসছে কি সেলসম্যান, এ কথা ও কথা বলে ভাব জমাচ্ছে, কথায় কথা বাড়ছে, আর আপনিও অমনি মনের সব কথা তার সামনে গড়গড়িয়ে খুলে বলে যাচ্ছেন, সেই দিন কিন্তু শেষ। মুখ্যমন্ত্রী বলছেন এসব করে ভোটারদের মন বোঝার পালা চলছে, আর তারপরই খেলা ঘোরানোর পালা আসবে। তাই আগে ভাগে সতর্ক করতে ব্যস্ত তৃণমূল সুপ্রিমো। সামনে 26-এর অগ্নিপরীক্ষা, তার আগে বুঝে শুনে পা ফেললেই হয়। কুচক্রীদের ধরতে বলে দেওয়া হয়েছে, ব্যাস, আর কোথায় অ্যাকশন শুরু হয়ে গেছে, সেই সঙ্গে রিয়াকশনও আসছে।
নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা সার্ভে করার, প্রকৃত কে করছে কোথায় করছে এটা জানতে হবে। এই ধরনের কিছু কেন্দ্রীয় দল সেজে কেউ আসছে, কেউ এনজিও সেজে আসছে, বহিরাগতরা ঢুকছে। এরা কারা, কেন করছে, তারা বৈধভাবে করছে কিনা, তাদের কি অধিকার আছে, এটা পুলিশকে যাচাই করে দেখতে হবে। এটা আইপ্যাকের লোক কিনা, আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না, নিশ্চয়ই আইপ্যাকের লোক নয়। ফোন নাম্বার চাইছে, বাড়িতে একটু মিশে কথা বলতে চাইছে, এলাকায় মিশে গিয়ে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে চাইছে। তো ফলে মাননীয় মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন। তৃণমূল এটা বলছে কারণ বড্ড বেশি ভয় পাচ্ছে, দিদিকে বলো কোনো সমাধান হচ্ছে না, বাংলা তার মেয়েকে চায় তাতেও কোনো সমাধান হচ্ছে না। সমস্ত বুথ পর্যন্ত সার্কুলার দেওয়া হয়েছে এই ধরনের সতর্ক থাকতে। মুখ্যমন্ত্রী এবং তার দল বড্ড ভয় পেয়ে যাচ্ছে। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।